আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আমি সাইদ মাহমুদ মাহি, ময়মনসিংহ মেডিকেল কলেজ M56 থার্ড ইয়ারে অধ্যয়নরত। তো আমরা শুরু করার আগে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করে নিই, আমরা একটু ফ্রি হয়নি, তারপর আমরা আস্তে আস্তে আমাদের পড়ায় যাব। তো বলো, তোমাদের কার কি অবস্থা, কলেজে কতটুকু পড়ানো হয়েছে, মেডিকেল লাইফ কেমন যাচ্ছে? বলো, একজন একজন করে শুনি একটু। আসসালামু আলাইকুম ভাইয়া। আপু বলো। জি ভাইয়া। আহ, আমাদের মেডিকেলে ভাইয়া এখন সেকেন্ড কার্ডের টপিক গুলা শেষ হয়ে গেছে। এখন হুম। সামনে ভাইয়া 14 তারিখে আমাদের সেকেন্ড কার্ড এক্সাম আছে। আচ্ছা আচ্ছা, সেকেন্ড কার্ড বলতে তো সিভিএস টাই, তাই তো? সিভিএস, জি ভাইয়া। হুম। আর প্রথম কার্ডটা কেমন হয়েছিল, যেখানে জিপি তারপর ব্লাড ছিল ওটা? জি জি ভাইয়া, ভালো হয়েছিল মোটামুটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে অ্যানাটমি বায়োকেমিস্ট্রি ওগুলো মানে কেমন লাগতেছে? ভালো? ভাইয়া থোরাক্স কার্ডটা ভালো ছিল মোটামুটি, বাট সুপিরিয়র এক্সট্রিমিটিটা একটু কেমন যেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমরা তাসনিয়া আক্তারের সাথে কথা বললাম, তারপর কি আছে আমাদের সাথে? মৃণাল রয়। হুম। বলো এবার, তোমার কি অবস্থা শুনি। আদাব ভাইয়া। হুম। আদা। আহ, জি ভাই, আমাদের ফিজিওলজি ভাই সিবিএস এখনো পড়ায়নি, মানে একটা লেকচার দিয়েছে আর কি শুধুমাত্র। হুম হুম আর বাকিগুলো আর কি টার্ম হলো, তো আমাদের অ্যানাটমি টার্ম হয়ে গেল আর কি। হুম। আর হচ্ছে বায়োকেমিস্ট্রি টার্ম সামনে রয়েছে। আচ্ছা আর সিবিএস টা জাস্ট একটা লেকচার হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে তোমাদের এই সিভিএস টা শেষ করলে তারপর তোমাদের ফিজিওলজি টার্মটা নিয়ে নিবে, তাই তো? জি ভাই। হুম হুম। ভাইয়া কোন মেডিকেলে? হ্যাঁ, আমি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর আমাদের সাথে এরপর কে আছে? ওয়ালাইকুম আসসালাম আপু। আপু তো মনে হয় ভাই আমাদের রাজশাহীতে তো শেষ। ও, রাজশাহীতে। আচ্ছা আচ্ছা, তোমাদের সিবিএস পুরোটা শেষ, তাই তো? জি ভাই, সিভিএস শেষ, রেসপিরেটরি 3টা লেকচার শেষ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে এখন শুরু করে দেই। দেখো তো স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, কেউ একজন আমাকে একটু জানাও যে ভাই স্ক্রিন দেখা যাচ্ছে। জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তোমাদের এই স্লাইডটা আমার একজন ব্যাচমেট নাফিসা তাবাসসুম তার থেকে নেওয়া হয়েছে। তো তোমরা ইতিমধ্যে হয়তো এই ক্লাসটা করে ফেলছো, তো এটার জাস্ট একটা রিপিট ক্লাস আছে। আর তোমাদের রিভিশন হয়ে যাবে এর মধ্যে। তো আমাদের আজকে যে ক্লাসের টপিকটা হচ্ছে সেটা হচ্ছে প্রপার্টিজ অফ কার্ডিয়াক মাসল, জাংশনাল টিস্যুস এন্ড জেনারেশন অফ অ্যাকশন পটেনশিয়াল ইন কার্ডিয়াক মাসল। এই তিনটা আমাদের মেইন টপিক। আর এছাড়াও যেন, যেহেতু তোমাদের একটা কার্ড কম্পিটিশন একটা কোর্স চলতেছে, তো আমি করছি কি লাস্টের দিকে তোমাদের বেশ কয়েকটা কার্ডের কোশ্চেন অ্যাড করে দিছি, যাতে যাদের তোমাদের কার্ড হয় না তারা একটু হেল্পফুল হয়। হ্যাঁ, আমি এগুলো অ্যাড করে দিছি, এগুলো আমরা লাস্টে দেখবো। তো আসো আমরা শুরু করে দিই। তো ইতিমধ্যে তো তোমাদের অ্যানাটমিতে থোরাক্স পড়ানো হয়ে গেছে, তোমরা হার্টের অ্যানাটমি সম্পর্কে তোমাদের বেশ স্বচ্ছ ধারণা আছে। তো আমাকে একজন একটু আনমিউট হয়ে বলো যে আমাদের হার্টের যে নার্ভ সাপ্লাইটা, হার্টের নার্ভ সাপ্লাইটা একটু একজন বলো যে ভাই ভাইয়া, অটোনমিক নার্ভ। অটোনমিক, সিম্পাথেটিক এন্ড প্যারাসিম্পাথেটিক। তারপর সিম্পাথেটিক হচ্ছে ইনক্রিজ দ্য হার্ট রেট। সিম্পেথেটিক এর ওই যে ইয়াগুলা কোথা থেকে আসে, কি বলে স্পাইনাল সেগমেন্টস গুলো জানতে চাচ্ছি। P2 ভাইয়া থেকে থোরাসিক 5 segments of spinal cord. 1 থেকে থোরাসিক 4 সেগমেন্ট অফ হুম স্পাইনাল কর্ড। হুম। তারপর আর প্যারাসিম্পেথেটিকটা? Vagus প্যারাসিম্পেথেটিক nerve. ভেগাস নার্ভ। ভেগাস নার্ভ। ভেরি গুড, ঠিক আছে। তো এটা মাঝে মাঝে আমাদের কি বলে ফিজিওলজিতেও জিজ্ঞাসা করা হয়, বেসিক কোশ্চেন। তারপর আমাদেরকে জিজ্ঞাসা করে এই যে তুমি নার্ভ সাপ্লাই গুলো বললে, এগুলোর অ্যাকশনটা কি? ঠিক আছে, যেমন সিম্পেথেটিক এর একজন বলতেছিল ইনক্রিজ দ্য হার্ট রেট, ইনক্রিজ দ্য ফোর্স অফ কন্ট্রাকশন, ইনক্রিজেস দ্য কন্ডাকশন ভেলোসিটি। তারপর যদি জিজ্ঞাসা করে প্যারাসিম্পেথেটিক, এটা হচ্ছে গিয়ে ডিক্রিজ দ্য হার্ট রেট, ডিক্রিজ ইন ফোর্স অফ কন্ট্রাকশন, ডিক্রিজ ইন কন্ডাকশন ভেলোসিটি। এগুলো এগুলো হচ্ছে কি একদম তোমার বেসিক কোশ্চেন, এগুলো একদম পারতে হবে তোমাদের, ঠিক আছে? তারপর আমরা আমাদের মেইন টপিকে চলে আসি। এখানে মেইন যে কোশ্চেনটা সেটা হচ্ছে কি তোমার হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ কার্ডিয়াক মাসল। তো এই জিনিসটা একদম ঠোঁটের আগায় থাকতে হবে। আমাদের লেকচারে ম্যামরা এইভাবেই বলতো যে ঠোঁটের আগায় থাকতে হবে, ঠিক আছে? তোমার গাইডে দেখবে 10টার মতো পয়েন্ট আছে, আমি ছোট ছোট করে এখানে 6টার মতো সাজানো আছে। তো কি কি আছে আমি একবার বলে যাই, তোমরা আমার সাথে মনে মনে রিপিট করো, হ্যাঁ? অটোমেটিসিটি, রিদমিসিটি, এক্সাইটেবিলিটি, কন্ট্রাক্টিলিটি, অল অর নান ল, ফ্র্যাঙ্ক স্টার্লিং ল, কন্ডাক্টিভিটি, টনিসিটি, রিফ্র্যাক্টরি পিরিয়ড এবং ফাংশনাল সিনসাইটিয়াম। তো এখানে যে 10টা প্রপার্টিজ বললাম তার মধ্যে অটোমেটিসিটি, রিদমিসিটি, মানে অটোমেটিসিটিটা সবার আগে থাকতে হবে। এখন অটোমেটিসিটিতে এবং রিদমিসিটি সবার আগে কেন থাকতে হবে?
সবার আগে থাকার কারণ এটাই যে কার্ডিয়াক মাসেলের একটা নিজস্ব একটা বৈশিষ্ট্য, সে তার যেই ইম্পালস জেনারেটটা করে সে মানে সেলফ স্টিমুলেশন, কোনো এক্সটার্নাল স্টিমুলেশন ছাড়াই সে জেনারেট করতে পারতেছে। এই জন্যই সবার আগে এই অটোমেটিসিটিটা বলতে হবে, এটা খেয়াল রাখবা। দেন এখান থেকে আমরা পরে আস্তে আস্তে ডিসক্রিপশনে চলে যাই। তোমাদেরকে যখন নার্ভাস সিস্টেম পড়ানো হবে না, দেখবে নার্ভাস সিস্টেমের মধ্যে বেশ কয়েকটা প্রপার্টিজ আছে, ওইখানেও সেম নার্ভাস সিস্টেমের মধ্যে ওই 5 পয়েন্টটা থাকবে এক্সাইটেবিলিটি। নার্ভাস সিস্টেমে যে নিউরনস গুলো আছে সেটা হচ্ছে প্রথম ফিচার্সটাই হবে এক্সাইটেবিলিটি, আর কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে হচ্ছে অটোমেটিসিটি। এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা, এবার আমরা একটু ছোট ছোট করে ডিসক্রিপশনে চলে যাই। অটোমেটিসিটিটা বললামই, মানে কার্ডিয়াক মাসেল নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, সে তার মানে অ্যাকশন পটেনশিয়ালটা জেনারেট করবে। রিদমিসিটি প্রায় এরকম রিদম, মানে সাইক্লিক আকারে বলো বা একটা নির্দিষ্ট একটা সময় পর সে রিদমিক আকারে সে অ্যাকশন পটেনশিয়ালটা জেনারেট করে বা ইম্পালস জেনারেট করে, এটাই। তো এখানে দেখো নিচে কি লেখা আছে, দ্য ইনহারেন্ট লিকনেস অফ দ্য সাইনাস নোড ফাইবার টু সোডিয়াম, মানে সোডিয়াম এবং ক্যালসিয়াম আয়নের যে এক্সপোজারটা হচ্ছে সেটার কারণে তারা সেলফ এক্সাইটেশনটা করতে পারতেছে, মানে যে আয়ন এক্সচেঞ্জটা হচ্ছে সেটার জন্য। দেন এক্সাইটেবিলিটি, ওই যে প্রাইস সেম, like other muscle, cardiac muscle is also excitable by adequate stimuli. তুমি যদি তাকে adequate stimuli দিয়ে থাকো, cardiac muscle excited হয়ে যাবে। দেন কন্ট্রাক্টিলিটি, এইটা হচ্ছে গিয়ে কি বলে, কার্ডিয়াক মাসেলে যে তোমার অ্যাডিকুয়েট স্টিমুলাস যখন দেওয়া হয় কার্ডিয়াক মাসেল কিন্তু কন্ট্রাক্ট করে। তো এই কন্ট্রাক্টিলিটি যখন আসে, তো ধরো তুমি ফিচার্স গুলো বলে দিলা বা প্রপার্টিস গুলো বলে দিলা, তখন তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটির সাথে কোন দুইটা ল যায়, তখন তোমাকে ল গুলা বলতে হবে, যে একটা হচ্ছে অলো নান ল আর একটা হচ্ছে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল। ঠিক আছে? তো এখন আসো অলো নান লটা কি বলতেছে। When a heart is stimulated by an adequate stimulus, it responds by a contraction. If the stimulus is sub-threshold or below adequate, it does not contract at all. তো সহজ কথায় যেটা হচ্ছে কি, তুমি যদি কোনো একটা স্টিমুলাস দিয়ে থাকো, সেটা যদি অ্যাডিকুয়েট হয়ে থাকে হার্টটা কন্ট্রাক্ট করবে, কিন্তু এটা যদি সাব-থ্রেশোল্ড, মানে সাব-থ্রেশোল্ড হচ্ছে কি মানে নির্দিষ্ট একটা মাত্রা কিন্তু সেটা হচ্ছে কম, সেটাই ব্র্যাকেটে বলা হয়েছে, আর বিলো অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত পরিমাণে যদি কম দিয়ে থাকো তোমার কোনো কন্ট্রাক্ট হবে না। এটা হচ্ছে অল অর নান ল। তোমরা এই অল অর নান ল তো জেনারেল ফিজিওলজি তো পড়ে আসছো, তাই না? অল অর নান ল। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তোমাদের কি বুঝতে কষ্ট হচ্ছে বা আমি কি বেশি ফাস্ট যাচ্ছি এরকম? না ভাইয়া, সুন্দর বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেন আসি আমরা ফ্র্যাঙ্ক স্টার্লিং লতে। ফ্র্যাঙ্ক স্টার্লিং লটা খুবই ইম্পর্টেন্ট, অল অর নান ল হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভাইভাতেও আসে, দেন হচ্ছে তোমার শর্ট নোট হিসেবেও আসে। তো দেখি এটা কি বলে। দিস ল স্টেটস দ্যাট উইদিন ফিজিওলজিক্যাল লিমিটস, এখানে এই যে ফিজিওলজিক্যাল লিমিটস যে কথাটা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মিস করা যাবে না। উইদিন ফিজিওলজিক্যাল লিমিট কেন মিস করা যাবে না, এটা হচ্ছে তোমার নর্মাল ফিজিওলজি, মানে আমরা প্যাথোলজির দিকে এখনো যাইনি। যাই হোক, within physiological limits, the greater the initial length of the heart muscle fiber, greater will be the force of contraction. সহজ কথায় আমরা তো ইলাস্টিসিটি প্রপার্টির সাথে জানি, তুমি যত টানবা সেটা তত জোরে কন্ট্রাক্ট করবে, ঠিক সেম ওরকম the greater the length of the initial greater the initial length of the heart muscle fiber, greater will be the force of contraction. ঠিক আছে? তো এটা ইম্পর্টেন্স কি কি, this law ensures equal stroke volume of two ventricle, আমরা স্ট্রোক ভলিউমের আলোচনা আসতেছি। দেন it acts as a life saving device during heart failure. আমরা যদি এটা আরেকটু সহজ করে বলি, সেটা হচ্ছে গিয়ে মানে তোমরা কি স্ট্রোক ভলিউম পড়ছো বা কারো ধারণা আছে যে স্ট্রোক ভলিউমটা কি? একজন একটু বলো জি তো। ভাইয়া। বলো The তাহলে। amount of blood that is ejected per ventricle per beat is called stroke volume. স্ট্রোক ভলিউম, তাহলে ওইটার অ্যামাউন্টটা জানি কত ছিল, এভারেজ আমরা ধরে নিতাম ভাইয়া 70 ml। ভাই 70 to 90 ml। ওটাও হয়, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তো এটার মানে ইম্পর্টেন্স হচ্ছে কি এই যে জাস্ট এটাই, যে ডিউরিং ফিলিং এর সময় হার্টটা যখন ফিল হবে, তোমার যত জোরে কন্ট্রাক্ট করবে তোমার ব্লাড ততটুকু ফিল হইতে পারবে, এবং মানে যত ফিল হবে মানে তত বেশি ব্লাড সে পাম্প করতে পারবে অ্যাওয়ারটাতে। ঠিক আছে? তো যদি এটা ডিক্রিজ হয়ে যায় তখন তোমার হার্ট ফেলিওর হইতে পারে আর কি, অ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই হচ্ছে না, তখন হার্ট ফেলিওর হয়ে যেতে পারে, এটা এখানে বোঝানো হয়েছে। তো তোমরা এই ইম্পর্টেন্স আর ফ্র্যাঙ্ক স্টার্লিং লটা মনে রাখবা, আর তোমার কি বলে ফিজিওলজিক্যাল লিমিটস এই শব্দটা মিস করবা না। তো এখানে একটা কোশ্চেন আসতে পারে যে কেন কন্ট্রাক্ট করতেছে, সেটা হচ্ছে কি ক্যালসিয়াম আয়নের কারণে, ক্যালসিয়াম আয়নের ইনফ্লাক্সের কারণে মাসল গুলো কন্ট্রাক্ট করে থাকে। আচ্ছা, কন্ডাক্টিভিটি আমরা পরে আসবো, কন্ডাক্টিভিটি যে সাইনোটিল নোড, এভি নোড ওগুলো আছে আমরা এখানে পরে ডিটেলসে পড়বো। তো আমরা এতটুকু জেনে রাখি যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের একটা স্পেশালিস্ট সিস্টেম আছে, যেটার মাধ্যমে তোমার
ইম্পালস গুলা ট্রান্সমিটেড হয়, সেটাই হচ্ছে যে তোমার কন্ডাকটিভ সিস্টেম। আচ্ছা, রিফ্র্যাক্টরি পিরিয়ড, এটা খুবই ইম্পর্টেন্ট, এটাও তোমার ভাইভাতে জিজ্ঞাসা করা হয়। আমার এখনো মনে আছে, আমার কার্ড যখন হয়েছিল আমাকে রিফ্র্যাক্টরি পিরিয়ডটা জিজ্ঞাসা করছিল। চলো আমরা সেটা শুরু করি। Refractory period কি? It is the interval of time during which a normal cardiac impulse cannot re-excited an already excited area of the cardiac muscle. ঠিক আছে, সবকিছুরই কিন্তু একটা ইয়া আছে, মানে তুমি স্পন্টেনিয়াসলি বা ঘন ঘন একটা জিনিস তো করতে পারবে না, তার নিজস্ব একটা রেস্টেরও তো দরকার আছে। ঠিক সেরকমটাই কার্ডিয়াক মাসেলেরও, যে তুমি যখন এটাকে বারবার এক্সাইট করতে থাকবা, সে একটা সময় তুমি আর এক্সাইট করতে পারবা না। এটা হচ্ছে কি রিফ্র্যাক্টরি পিরিয়ড, সহজ করতে বলে রেস্ট নেওয়া আর কি। ঠিক আছে, তো এটা দুইটা টাইপের আছে, একটা হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড আর একটা হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। এখানে তোমার টাইম ইন্টারভালটা খুব ইম্পর্টেন্ট, টাইম ইন্টারভালটা জিজ্ঞাসা করে। অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড হচ্ছে 0.25 থেকে 0.30 সেকেন্ডস, আর রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড হচ্ছে 0.05 সেকেন্ড। ঠিক আছে, তো অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ডটা কি হয়েছে, যে তুমি যতই স্ট্রং একটা স্টিমুলাস দিয়ে থাকো না, সে কোনোভাবে তোমার যে স্টিমুলাসের প্রতি কোনো রেসপন্স শো করবে না। এটাই হচ্ছে কি তোমার অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড। আর রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ডটা হচ্ছে যদি খুবই খুবই বেশি দিয়ে থাকো, কিন্তু খুবই বেশি বেশি স্টিমুলাস দিয়ে থাকো কিন্তু রেসপন্সটা হবে খুবই কম, সেটা হচ্ছে কি রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড, মানে রেসপন্সটা খুবই কম থাকে। আর এটার সিগনিফিকেন্সটা কি? এটার সিগনিফিকেন্সটা হচ্ছে কি, হার্ট মাসল ক্যান নট বি ফ্যাটিগড এন্ড টিটেনাইজড, ensure enough time for recovery of cardiac muscle। যে সে এক্সস্টেড হয়ে গেছে, ফ্যাটিগড হয়ে গেছে, সরি ফ্যাটিগড হয়ে গেছে, তো সে এই টাইমে পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন নিয়ে রাখে এবং অক্সিজেন সাপ্লাই নিয়ে রাখে, যেন পরবর্তীতে সে আবার বিট করতে পারে বা পাম্প করতে পারে। এরকম। তোমাদের কি রিফ্র্যাক্টরি পিরিয়ডের কারো কোনো কোশ্চেন আছে? বুঝাই গেছে? না ভাইয়া, বুঝেছি ভাইয়া। আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ভাই স্ট্রোক ভলিউম যেটা, স্ট্রোক ভলিউম এখানে কি ভাইয়া মানে দুইটা ভেন্ট্রিকল কি মিলিয়ে বলা হচ্ছে স্ট্রোক ভলিউম, নাকি একটা ভেন্ট্রিকলের জন্য স্ট্রোক না না ভলিউম না, আবার দুইটা আরেকটা? ভলিউমের জন্যই, দুইটা ভলিউমের জন্য। আমরা যদি ডেফিনেশনটা খেয়াল করি, যে দ্য অ্যামাউন্ট অফ ব্লাড দ্যাট ইজ ইজেক্টেড বাই ইচ ভেন্ট্রিকল, ইচ ভেন্ট্রিকল ছিল, আমি নিজেও তো পার ভুলে গেছি। ভেন্ট্রিকল পার মিনিট, এরকম আর কি ব্যাপারটা। পার ভেন্ট্রিকল, পার তাহলে বিটে পার ভেন্ট্রিকল। পার ভেন্ট্রিকল, তাহলে একটা ভেন্ট্রিকলের জন্য বোঝানো হচ্ছে। ঠিক আছে। তার মানে স্যার ভাইয়া মানে দুইটা ভেন্ট্রিকলের ক্ষেত্রে মানে স্ট্রোক ভলিউম দুইটা, এরকম একটা ব্যাপার। দুইটার জন্য আলাদা আলাদা দুইটা। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তারপর দেখো ফাংশনাল সিনসাইটিয়াম, এই শব্দটার সাথে তোমরা সবাই পরিচিত। তোমার কার্ডিয়াক মাসেলের যদি বৈশিষ্ট্য লিখতে বলা হয়, অ্যানাটমিতে তোমরা লিখে আসছো, তো কার্ডিয়াক ফাংশনাল সিনসাইটিয়াম শব্দটার সাথে তোমরা খুবই পরিচিত। তো দেখো এখানে কি হয়েছে, ফাংশনাল সিনসাইটিয়াম তোমাদের জন্য একটা ফিগারও রেডি করে রাখছি। এই যে দেখো, এই যে কার্ডিয়াক মাসেলের যে ফিগারটা দেখতে পাচ্ছ লেফট সাইডে, এর সাথে তোমরা সবাই পরিচিত। তো কার্ডিয়াক মাসেলের যে কি বলে সেলগুলো আছে, এগুলো সবই কিন্তু ইন্ডিভিজুয়াল আর কি, ফাইবারের মধ্যে সবই ইন্ডিভিজুয়াল গুলো, এগুলো একটা আরেকটার সাথে সিরিজ আকারে যুক্ত হয়। কিভাবে যুক্ত হয়? ইন্টারক্যালেটেড ডিস্কের মাধ্যমে। এখন যখন ইন্টারক্যালেটেড ডিস্কের মাধ্যমে যুক্ত হয়, তো সেগুলো হয় কি, মানে কমপ্লিট একটা সেলের মতো হয়ে যায় আর কি। তো তাদের মধ্যে আয়ন এক্সচেঞ্জ বলো বা যেটাই হোক, সবকিছু মানে স্মুথলি হয়। এটাই হচ্ছে কি তোমার ফাংশনাল সিনসাইটিয়াম, মানে একটা সিঙ্গেল ইউনিট হিসেবে তারা কাজ করে। এই যে দেখো এখানে আমরা যদি একটু জুম করে দেখি, এই যে দেখো এই যে ইন্টারক্যালেটেড ডিস্ক গুলা, কিন্তু এই যে ভিতরে যে মাঝখানে যে সেলগুলো আছে এগুলো কিন্তু আলাদা, বাট যুক্ত হয়ে যাওয়ার কারণে তারা একসাথে কাজ করতেছে, তাদের মধ্যে আয়ন এক্সচেঞ্জ বলো যেটা, সেটা সব একসাথেই হচ্ছে। ঠিক আছে, এবার আমরা জাংশনাল টিস্যুতে চলে আসি। এটা হচ্ছে গিয়ে তোমার ভাইবার জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, জিজ্ঞাসা করে জাংশনাল টিস্যু কি কি আছে। সবাই পারি, এসএ নোড, ইন্টারনোডাল পাথওয়েজ, এভি নোড, বান্ডেল অফ হিস, রাইট এন্ড লেফট ব্রাঞ্চেস অফ বান্ডেল অফ হিস এবং পার্কিনজি ফাইবার। এগুলো আমরা সবাই পারি। আমরা এগুলা কি বলে বায়োলজিতেও পড়ে আসছি, বায়োলজি না জুলজিতে পড়ে আসছি। তো নতুন যেটা, সেটা সংযোজন হচ্ছে কি ইন্টারনোডাল পাথওয়েজ, এই জিনিসটা ছিল না। তো এটা জিজ্ঞাসা করে কি কি আছে, তিনটা আলাদা আলাদা ফাইবার আছে, অ্যান্টেরিয়র ইন্টারনোডাল ট্র্যাক্ট অফ ব্যাকম্যান, মিডল ইন্টারনোডাল ট্র্যাক্ট অফ ওয়েঞ্চব্যাক এবং পোস্টেরিয়র ইন্টারনোডাল ট্র্যাক্ট অফ থোরেল। এই তিনটি একটু মনে রাখতে হবে। আচ্ছা তোমরা বলো তো, গাজী আজমল স্যারের বই থেকে নতুন করে এটা যোগ করা হয়েছে কিনা, যে ইন্টারনোডাল পাথওয়েজটা? ভাইয়া আমাদের তো আর দেখা হয় নাই, আচ্ছা কিন্তু মানে আমাদের তোমার সময় ছিল তোমাদের না। ভাইয়া ছিল না। আমাদের লাস্ট এডিশন ছিল হচ্ছে ভাইয়া অগস্ট মানে 2020, ভাইয়া সেখানে ইন্টারনোডাল পাথওয়েটা ছিল না। এখন আচ্ছা আপডেটটা জানি না।
আচ্ছা আচ্ছা, থাক তাহলে। তাহলে মানে তোমাদের সময় পর্যন্ত ছিল না, মনে হয় না অ্যাড করছে। আমরাও মানে না এখানে ভাইয়া, আমাদের সময় ছিল না, এখনো মনে হয় অ্যাড করে নাই হয়তো করেন। ভাইয়া। সেটাই। ঠিক আছে, যাই হোক, আমরা যেহেতু এখন মেডিকেলে আসছি আমাদের একটু বেশি জানতে হবে, তো ইন্টারনোডাল পাথওয়েজটা আমরা একটু জেনে নিব কি কি আছে। এটাও ভাইবাতে আমাকে জিজ্ঞাসা করছিল, তখন পারিনি আসলে। মানে এই জিনিসটা আমি একদম স্কিপই করে গেছি। আমি বলছি কি জাংশনাল টিস্যুস, এগুলো তো আমি জানি, আমি কেন দেখবো। ওমা, বলে আরেকটা বলো ইন্টারনোডাল পাথওয়েজ। আমি তো এটা শুনিও না, পরে রুম থেকে বের হয়ে দেখলাম যে না, এগুলো আছে। যাই হোক, তোমরা মিস করো না, তোমরা এটা পড়ে রেখো ইন্টারনোডাল পাথওয়েজ গুলা। তারপর এই যে দেখো, এখানে একটা চার্ট দেখা যাচ্ছে, এই চার্টটা খুবই ইম্পর্টেন্ট। এই চার্টের থেকে তোমার কোশ্চেন জিজ্ঞাসা করে যে কোনটার ইম্পালস কত এবং কন্ডাকশন স্পিডটা কত, এটা তুমি একটু মনে রাখবা। তো সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে এসএন নোডের। এসএন নোড কে কি বলা হয় বলো তো? পেস মেকার, তাই না? পেসমেকার। পেস মেকার, ঠিক আছে। এখানে রিটেনের জন্য খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে গিয়ে তোমার এই যে কার্ডিয়াক মাসলে কিভাবে ইম্পালস গুলা জেনারেট হয় এবং কিভাবে সেটা ছড়িয়ে যাচ্ছে পুরো হার্টে, ঠিক আছে? এটা তোমরা আসলে অ্যাড করতে ভুলে গেছে, আমি খুবই দুঃখিত। সেটা হচ্ছে গিয়ে তোমার কি বলে এসএ নোডের মাধ্যমে কার্ডিয়াক ইম্পালসটা জেনারেশন শুরু হচ্ছে, ঠিক আছে, এবং শেষ হচ্ছে কি তোমার পোস্টিরিয়র বেসাল পোর্শন এবং পালমোনারি কোনাসে গিয়ে। তোমরা কি এই টার্মটার সাথে পরিচিত বা তোমাদের কি পড়া আছে যে পোস্টিরিয়র বেসাল পোর্শন এবং পালমোনারি কোনাস এখানে? না কাদের জানি ভাইয়া। কোন একজন আপু জানি বলে আপুদের শেষ হয়ে গেছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, পড়া হয়নি? ভাইয়া আসলে আমাদের শেষ হয়েছে, কিন্তু আমাদের লেকচারে শুধু পড়িয়েছে, আমাদের টিউটোরিয়াল হয় নাই রাজ্য মেডিকেল কলেজে। আচ্ছা, ঠিক আছে তাহলে। উম, এটা এখন তোমাদের কিভাবে দেখাই, আচ্ছা একটু পরে আমি অ্যাড করে দেখা দিচ্ছি। যাই হোক, এখানে এইটা যদি এটা রিটেনের কোশ্চেন আসলে তো তোমরা সিরিয়াল ওয়াইজ সবগুলাই লিখবা, যে প্রথমে এসএ নোড থেকে শুরু হচ্ছে, তারপর পুরো অ্যাট্রিয়ামে ছড়া যাচ্ছে, তারপর ইন্টারনোডাল পাথওয়েজে ছড়া যাচ্ছে। এই যে আমরা এখানে যে চারটা নাম পড়লাম, এসএ নোড, ইন্টারনোডাল পাথওয়ে, এবি নোড, বান্ডেল অফ ফিস, মানে এটা যদি তুমি সিকোয়েন্সিয়াল আকারে চোখ বন্ধ করে চিন্তা করো তাহলে হয়ে যাবে। তোমাদের স্টেপ গুলো আমি পরে দেখাই দিচ্ছি। তো দেখ, ভাইপাতে যদি এটা জিজ্ঞাসা করে তোমার কাছে হোল প্রসেসটা জানতে চাবে না, জাস্ট জিজ্ঞাসা করবে কোথায় শুরু হচ্ছে এবং কোথায় গিয়ে শেষ হচ্ছে। শুরু হচ্ছে কোথায়? এসএ নোডে। শেষ হচ্ছে কোথায়? পোস্টেরিয়র বেসাল পোর্শন এবং পালমোনারি কোনাস ভাইয়া, তিনটা ছিল না আপার পার্ট? পোস্টেরিয়র বেসাল পোর্শন এবং পালমোনারি কোনাস, এখানে গিয়ে শেষ হবে। এটাই মূলত ভাইপাতে জানতে চায়। আর তোমাদের রিটার্নে যদি আসে একটা ফিগার আছে সুন্দর, ওই ফিগারটা দিয়ে দিবা শেষ তাহলে। আচ্ছা, আমরা প্রায় শেষের পর্যায়ে চলে আসছি, বেশি কিছু নাই, খুবই ছোট্ট একটা টপিক। অ্যাকশন পটেনশিয়াল অফ কার্ডিয়াক মাসেল, এটা আসে খুব একটা যে আসে তা না। তোমার জেনারেল ফিজিওলজিতেই যে অ্যাকশন পটেনশিয়াল ছিল ওইটাই বেশিরভাগ আসে, তো আমরা ব্যাকআপ হিসেবে এটা রাখি যদি কখনো চলে আসে, এটাই আর কি আমাদের উদ্দেশ্য। দেখি কি কি আছে, ফেজ আছে আর কি। র্যাপিড ডিপোলারাইজেশন এন্ড ইনিশিয়াল র্যাপিড রিপোলারাইজেশন, প্ল্যাটো ফেজ, আইসোলো রিপোলারাইজেশন ফেজ এবং রিটার্ন টু দ্য রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। আমরা এই যে এখন ফিগারের দিকে খেয়াল করি, প্রথম যে ফিগারটা জিরো দিয়ে মার্ক করা, র্যাপিড রিপোলারাইজেশন ফেজ। এখানে এটা মনে রাখবা কিভাবে, ইনফ্লাক্স ইফ্লাক্স এভাবে আর কি মনে রাখতাম আর কি, ঠিক আছে? দেখো, সোডিয়াম ইনফ্লাক্স হওয়ার কারণে হচ্ছে গিয়ে তোমার র্যাপিডলি এটা ডিপোলারাইজ হচ্ছে, এই যে উপরে উঠে গেছে, তার এই যে অ্যাকশন পটেনশিয়ালটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তারপর সেকেন্ডটা দেখো, ইনিশিয়াল রিপোলারাইজেশন ফেজ, এই যে ওয়ান দিয়ে মার্ক করা, তোমার ইনঅ্যাক্টিভেশন অফ দ্য সোডিয়াম চ্যানেল। এই সোডিয়াম চ্যানেলটা খোলা ছিল, ইনফ্লাক্স হচ্ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পর কি হয়েছে? সেকেন্ড ফেজ, প্লাটো ফেজ। এখানে কি হয়েছে, তোমার স্লো সোডিয়াম এবং ক্যালসিয়াম আয়ন যে চ্যানেলটা আছে সেটা ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে কি সাস্টেন পিরিয়ড অফ ডিপোলারাইজেশন। এই যে তোমার ডিপোলারাইজেশন হচ্ছিল সেটা একটা লং সাস্টেন ফেজ, সেটাই হচ্ছে কি তোমার প্লাটো ফেজ। তারপর কি হয়েছে? তারপর আবার সেম ওই যে জেনারেল ফিজিওলজিতে তোমরা যেরকম পড়ে আসছো, রিপোলারাইজেশন যেটা হয়, পটাশিয়াম আয়নের ইফ্লাক্স, তারপর ফাইনালি একদম ড্রপ ডাউন করে। এই আমরা যদি সহজভাবে মনে রাখি, প্রথমে সোডিয়াম আয়নের ইনফ্লাক্স হচ্ছে, ভালো কথা হলো, তারপর তোমার ইনঅ্যাক্টিভেটেড হয়ে গেল, তারপর হচ্ছে গিয়ে তোমার সোডিয়াম এবং ক্যালসিয়াম চ্যানেল গুলো খুলে গেল, একটা সাস্টেইন ডিপোলারাইজেশন ফেজ থাকলো, তারপর আবার পটাশিয়াম আয়নের ইফ্লাক্স হলো, তারপর একদমই ইয়া হয়ে গেল, কি বলে, বন্ধ হয়ে গেল, ড্রপ ডাউন করে গেল। এটাই হচ্ছে গিয়ে অ্যাকশন পটেনশিয়াল অফ কার্ডিয়াক মাসেল। এখন আমাকে একজন বলো তো যে কার্ডিয়াক মাসেলের অ্যাকশন পটেনশিয়ালটা কত? তোমাদের জেনারেল ফিজিওলজিতে পড়ে -85 থেকে 90 মিলিভোল্ট। মিলিভোল্ট। আর সাইনোয়াট্রিয়াল নোডের কত? -55 থেকে -60 মিলিভোল্ট। বেশ ভালো, সবাই রেসপন্স করতেছে দেখে খুব ভালো লাগলো। ঠিক আছে,
তো এই যে তোমরা জেনারেল ফিজিওলজিতে দেখবা যে বিভিন্ন নার্ভ ফাইবার, তারপরে এসএনও, কার্ডিয়াক মাসেল, স্মুথ মাসেল, স্কেলেটাল মাসেল, এগুলোর কি বলে অ্যাকশন পটেনশিয়ালটা পড়ে আসছো। হ্যাঁ, এটা কিন্তু রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমার মনে হইতে পারে কি বলেন, এগুলা জিজ্ঞাসা করবে নাকি? এটাই আমাদের রিটেনে আসছিল 2 মার্কস এর জন্য। তো এগুলো যখন তুমি 2 মার্কস এর জন্য ছোট ছোট এগুলা পেয়ে যাবা, কাটায় কাটায় নাম্বার পেয়ে যাবা, মার্কস কাটার কোনো সম্ভাবনা নেই, ফুল মার্কস। ভালো লাগে ওগুলো আসলে। তারপর কি বলে, ব্লাডে তোমরা পড়ে আসছো হিমোগ্লোবিনের কন্টেন্টটা, হিমোগ্লোবিনের রেঞ্জটা আর কি, তারপর প্লাজমা প্রোটিন, এগুলো 2-3 মার্কের জন্য চলে আসে। তো ওইখানে নাম্বার কাটার স্কোপ থাকে না, কাটায় কাটায় নাম্বার যেটাকে বলে আর কি। ঠিক আছে, আমাদের আজকের টপিক খুবই ছোট ছিল, বেশি ভাইয়া হুম হুম বলেন। ভাই ওই যে ভাই প্লাটুর ক্ষেত্রে ভাই এটাকে বলা হচ্ছে যে প্রলংড সাস্টেইন পিরিয়ড অফ ডিপোলারাইজেশন, কিন্তু হুম ভাই হুম হুম এইটা দেখানো হচ্ছে যে মানে ফেজ 1 এর পরে, মানে ভাই ইনিশিয়াল রিপোলারাইজেশনের পরে হচ্ছে প্লাটু ফেজটা। তাহলে ভাই এটা হুম। রিপোলারাইজেশনের মধ্যে পড়ে যাচ্ছে না প্লাটুটা? না, রিপোলারাইজেশন মানে দেখো, তুমি দেখো গ্রাফটা যদি খেয়াল করো তখন একটু পজিটিভ দিকে আসে। পেনটা নিতে হবে, পেন কোথায় গেল এখানে? জি হ্যাঁ, ভাইয়া এটাই। হ্যাঁ হ্যাঁ, রিপোলারাইজেশন ফেজের ভিতরে পড়ে, বাট এই যে দেখো মানে এখনো সে পজিটিভ আছে আর কি। মানে রিপোলারাইজেশন হয় কি, এই যে দেখো অ্যাকচুয়াল যে রিপোলারাইজেশনটা হচ্ছে কিন্তু মাইনাসে কিন্তু নেমে গেছে। এই যে আমরা যদি গ্রাফটা খেয়াল করি, এই যে -90 দেখছো না? হুম, এই যে মানে সে এখনো কিন্তু মাইনাসের দিকে আসে না। তুমি যদি খেয়াল করে থাকো, এই যে ডিপোলারাইজেশন, এই যে এখানে 0 আছে, আমি যদি উঠাই দেই, এই যে দেখো +20। তো দেখো সে কিন্তু এখনো নিচে নামেনি, সে এখনো ডিপোলারাইজেশন ফেজে কন্টিনিউ আছে। কিন্তু যদি আমি অ্যাকশন পটেনশিয়ালের ফিগারটা যদি খেয়াল করতে, দেখবা যে থাপ্পাস করে নেমে গেছে। ওই গ্রাফটা ছিল যে এরকম এরকম ছিল, তাই না? একটা ম্যাক্সিমাম থ্রেশহোল্ড লেভেলে গিয়ে সে এরকম নেমে গেছে, তাই না? জি তাই কি? ভাইয়া। হুম। কিন্তু দেখো এই যে এটা কিন্তু এখানে একটু সাস্টেইন করছে, মানে হুট করে যে সে নেমে গেছে তা কিন্তু না। এই দেখো ও একটু সাস্টেইন করছে, তারপর সে আস্তে করে ড্রপ ডাউন করছে, তখন গিয়ে ফাইনালি তোমার রিপোলারাইজেশন হচ্ছে। বুঝতে পারছো? এই যে দেখো এখনো সে পজিটিভ আছে। হুম। জি ভাইয়া বুঝতে পেরেছি এবার। আচ্ছা, ঠিক আছে। এই দেখো তোমাদের যাদের এখনো কার্ড হয় নাই, হয়ে গেছে বা হবে, দেখো কি কি কোশ্চেন আসে কার্ডিয়াক সিরিয়াস থেকে। যে দেখো আমরা আজকে প্রথমেই পড়লাম স্টেট দ্য বেসিক প্রপার্টিজ অফ কার্ডিয়াক মাসল, 3 মার্কের ছিল। তো তোমাকে কোনো ডিসক্রিপশন, কোনো বর্ণনা কিছু লিখতে হবে না, তুমি জাস্ট ঘেটাঘেট ওই যে অটোমেটিসিটি, রিদমিসিটি, এক্সাইটেবিলিটি, কন্ট্রাক্টিবিলিটি এগুলো লিখবা, 3 মার্ক পেয়ে যাবা, শেষ। তারপরে যে তোমাদেরকে বলছিলাম রাইট ইন শর্ট অ্যাবাউট দ্য অল অর নাউন ল এবং রিফ্র্যাক্টরি পিরিয়ড, তারপরে যে অল অর নাউন লটা লিখে দিবা এবং রিফ্র্যাক্টরি পিরিয়ডের যে ডেফিনেশনটা ছিল সেটা লিখে দিবা, আর যে টাইপসটা ছিল অ্যাবসলিউট এবং রিলেটিভ লিখে দিবা। 3+2 ফুল মার্কস। ঠিক আছে, কার্ডিয়াক সাইকেল তোমাদের পড়ানো হয়ে গেছে, কার্ডিয়াক সাইকেলের ডেফিনেশনটা লিখবা, 1 মার্ক। মার্কস গুলো কিন্তু খেয়াল করবা, কার্ডে আমি যখন প্রথম কার্ড দিছিলাম তখন মার্কস এর দিকে খেয়াল করিনি। ওই যে ইন্টার, এসএসসি, এইচএসসি তে লিখে আসছি, ধুমায় লিখলে ভাবতাম অনেক মার্ক দিবে, আসলে তা কিন্তু না। যা চাইছে এক্সাক্ট ততটুকুই ওইভাবে লিখতে পারে, টাইম আসলে খুবই কম থাকে, 1 আওয়ার। ঠিক আছে, তারপর দেখো রাইট ডাউন দ্য ভেন্ট্রিকুলার ইভেন্টস, কি কি ভেন্ট্রিকুলার ইভেন্টস হচ্ছে ওগুলা, এবং হোয়াট আর দ্য প্রোডাক্টস অফ কার্ডিয়াক সাইকেল। তোমাদের কি এগুলো পড়ানো হয়েছিল, কার্ডিয়াক সাইকেল? আচ্ছা, পড়ানো হয়নি মনে হয়, যাই হোক আমরা ওদিকে যাবো না, জাস্ট তোমাদেরকে বলে রাখলাম আর কি। তারপর এই যে দেখো ডিফাইন কার্ডিয়াক আউটপুট, স্ট্রোক ভলিউম, টিপিআর, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, ফিক্স প্রিন্সিপাল। দেখো 3টা ডেফিনেশন কিন্তু খুবই ছোট ছোট, তুমি যদি 3টা ঠিক মতো লেখো তোমার কিন্তু নাম্বার কাটার সুযোগ নেই, 3+2। তারপর ফিক্স প্রিন্সিপাল, এটি একটু বর্ণনা আকার, এখানে ফুল মার্কস না দিলেও 1 থেকে 1.5 এরকম দিবে। যাই হোক, যে ডিফাইন পালস, হোয়াট আর দ্য টাইপস অফ পালস, 5টা টাইপের পালস আছে। স্টেট দ্য পয়েন্টস, কি কি চেক পয়েন্ট তোমার আছে এবং ক্যাটারকটিক পালসটা কি সেটা। ও ইসিজি, যে 6 নম্বর কোশ্চেনটা খেয়াল করো, এটা আমাকে প্রফের ভাইভাতে জিজ্ঞাসা করছিল। ইসিজি ডেফিনেশন বলছি, ভেরি গুড। ইসিজি তোমার কি কি কাজে ইউজ করা হয়, মানে কি কি, মানে ইউজ কি কি এটা বলছিলাম। তারপর গিয়ে আমাকে জিজ্ঞাসা করছে কি যে ইসিজি তে কয়টা লিড লাগানো হয়, বললাম 12টা, ভালো কথা। এখন গিয়ে আমাকে জিজ্ঞাসা করে যে এই যে 12টা লিড আছে কোনটা কোথায় লাগানো হয়। ঠিক আছে, তো এটা দেখছিলাম আর কি, প্রফের মানে প্রশ্নটা শুনে খুবই ভ্যাবাচেকা খাইছিলাম, কারণ লেকচার গ্যালারিতে এটা পড়ানো হয়নি 12টা লিড কোনটা কোথায় লাগানো হয়। তারপর অনেকদিন পরে দেখছিলাম আর কি, ভুলে গেছি। আমার হার্টের দিকে প্রায় 4 থেকে 6টার মতো লাগানো হয়, তারপর লিম্বস গুলোতে লাগানো হয়, এরকম ডিস্ট্রিবিউশন করে 12টা লাগানো হয়। তোমরা একটু শিখে নিও, ঠিক আছে? বা তোমাদের যখন লেকচার হবে, যে স্যার বা ম্যাডাম থাকে ওনাকে একটু বলবা যে স্যার, মানে জানার উদ্দেশ্যে বলে, দেখবো খুশি জি হবে। স্যার। ভাইয়া জি ভাই আমাদের অলরেডি চেস্টে বলেছে 6টা ভাইয়া, আর চেস্টে 6টা আর লিম্বে লিম্বে 6টা। 6টা। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো। চেস্টে 6টা আর লিম্বে 6টা, মানে প্রতিটা ইয়াতে 2টা 2টা করে নাকি? ভাইয়া আসলে ওইগুলার নামও স্যার লিখে দিয়েছিলেন,
হুম 6টা হুম। করে। তো ওইগুলা ভাইয়ের নামগুলো এখন আপাতত মনে পড়ছে না, তবে স্যার বলেছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নাজমুল স্যার বললা? নাজমুল স্যার বললা, মানে স্যারের যে নামটা বললা এটা কি নাজমুল স্যার বলছো? না না ভাই, ও বলেছে যে স্যার নামগুলো বলে না দিয়েছে। ভাইয়া, নামগুলো ওই যে ভাইয়ের লিড গুলার নাম যেগুলা ওইগুলা স্যার হুম, বলে হুম। দিয়েছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আমি শুনছি নাজমুল স্যার, নাজমুল স্যার আমাদের ব্যাচ টিচার ছিল তো এই জন্য। যাই হোক, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে তো ভালোই, তোমাদেরকে বলে দিছে, এটা জেনে নিবা। আর দেখো শর্ট নোট গুলো আসছে, হার্ট সাউন্ড শক, ভেনাস রিটার্ন, এগুলা। দেন এই যে এভাবে একটু লম্বি করে তোমাদেরকে দেখতে হবে। এই যে আবার সেম একই কোশ্চেন, হোয়াট আর দ্য ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ কার্ডিয়াক মাসল? সেম, নেম দ্য জাংশনাল টিস্যুজ উইথ দেয়ার ইম্পালস জেনারেশন। এটা কোন ব্যাচের? M52, অনেক আগে। যাই হোক, তো এইগুলোর তোমাদেরকে এগুলো স্লাইড দিয়ে দিব নি, কোশ্চেন এভাবে তোমাদের ইয়ে করার দরকার নেই, জাস্ট একটা আইডিয়ার জন্য আর কি তোমাদের। দেখো আজকের আমাদের যেটুকু বললাম ওইটার মধ্যে ইম্পর্টেন্ট ছিল এই যে কার্ডিয়াক মাসেলের যে বৈশিষ্ট্যটা, আর তারপর হচ্ছে গিয়ে জাংশনাল টিস্যুস, অলন নান ল, রিফ্র্যাক্টরি পিরিয়ড, এবং হচ্ছে গিয়ে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল। এইটাই হচ্ছে মূলত ইম্পর্টেন্ট। আর কার্ডিয়াক মাসেলের যে অ্যাকশন পটেনশিয়াল এটা খুব একটা আসে না, এই আর কি। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন নাই মনে হয়, তাহলে আমরা আজকে থ্যাংক ইউ শেষ করলাম। খুবই আসসালামু সংক্ষিপ্ত। আলাইকুম ভাইয়া। ভাইয়া আপনাকে অনেক ওয়ালাইকুম। ধন্যবাদ ভাইয়া, অনেক সুন্দর ক্লাস নিয়েছেন। জি অনেক ভাইয়া, ধন্যবাদ। অনেক ভাই ধন্যবাদ। ইজি করে, জি ভাইয়া অনেক ইজি করে বুঝাই দিয়েছেন জিনিসগুলা। আচ্ছা, ঠিক আছে, তোমাদের জন্য আর কি, বুঝতে তো পারছো, তাহলেই হবে। জি জি ভাইয়া, ভাইয়া। বুঝতে পেরেছি। ঠিক আছে তাহলে। জি উম ভাইয়া, থ্যাংক ইউ আজকে ভাইয়া। ধন্যবাদ তোমাদেরকে, যারা যা ছিল। দেখি আমি কয়জন ছিল আমার সাথে। ঠিক আছে তাহলে, আপনাদের আজকের জন্য ছুটি। ভাইয়া টার্মের জন্য কি কি আসতে পারে? M58 আমাদের ব্যাচে। দাঁড়াও ওয়াসিফ ভাইয়া, তোমার সাথে একটু কথা বলি। আসো ওয়াসিফ, একটু আনমিউট হও, তোমার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়া, কোন ব্যাচে? ভাই M58 এ ব্যাচ বি। ব্যাচ বি। তোমাদের ব্যাচ টিচার কে? আমাদের ব্যাচ টিচার তানিয়া শারমিন ম্যাম। আচ্ছা ma'am। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আজকে আমরা যতদূর পড়লাম এখান থেকে, ওই যে তোমাকে বললাম, প্রথমে হার্টের নার্ভ সাপ্লাই জিজ্ঞাসা করতে পারে, দেন হচ্ছে গিয়ে নার্ভ সাপ্লাই যে বললা এগুলার মানে কি 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 ইফেক্ট একদম প্রথমে বলে দিছিলাম, ঠিক আছে ওইটা। হুম। তারপর হচ্ছে গিয়ে তোমার কার্ডিয়াক মাসেলের বৈশিষ্ট্যগুলো 10টা পয়েন্ট ঘেটাঘেট বলে দিবা। তারপর এখান থেকে যদি ডিটেলস জিজ্ঞাসা করতে চাই তাহলে অল অর নান ল, তারপর হচ্ছে গিয়ে তোমার ফ্র্যাঙ্কস্টালিং র এবং রিফ্র্যাক্টরি পিরিয়ড এটা জিজ্ঞাসা করতে পারে। শেষে হচ্ছে গিয়ে তোমার জাংশনাল টিস্যু কি কি আছে এটা বলবা। তারপর বলবা যে কিভাবে ইম্পালসটা জেনারেট হয়, এবং শেষ হচ্ছে কোথায়, প্রথমে এসএ নোড থেকে শেষ হচ্ছে ইয়েতে পোস্টেরিয়র বেসিলার পোর্শন এবং পালমোনারি কোনাস, ওখানে গিয়ে শেষ হচ্ছে। এই আজকে পরে ভাইয়া ওইটা যদি আরেকবার, ভাইয়া ওই যে ওই ইম্পালসটা কোথা থেকে কোথায় যায় এটা যদি আরেকবার বলতেন। ভাই আমি বলবো কোথা থেকে কোথায় যায়, একবার বলবো। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই বলো। ভাই ফার্স্টে হচ্ছে এসি নোট ইম্পালসটা জেনারেট হয়, তারপর হুম হচ্ছে অ্যাট্রিয়া থেকে অ্যাট্রিয়াল মাসেলে যায়, দেন হচ্ছে হুম এবি হুম নোট, এবি নোটে যায় হচ্ছে ইন্টারনোডাল পাথওয়ে দ্বারা, দেন হচ্ছে হুম এবি বান্ডেল এন্ড ব্রাঞ্চেস এ যায়, দেন হুম পার্কিনসি ফাইবার, তারপর হুম হচ্ছে ভেন্ট্রিকুলার মাসেলে যায়। হুম ভেন্ট্রিকুলার মাসেলে ডিপোলারাইজেশন স্টার্ট হয় লেফট সাইডে, হুম লেফট সাইডে অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম দিয়ে, তারপর হচ্ছে রাইট সাইডে দেয় অ্যাক্রস দ্য মিড পোর্শন অফ দ্য সেপ্টাম, তারপর হুম হচ্ছে সেপ্টাল অ্যাক্টিভেশন ফ্রম লেফট টু রাইট এন্ড গোস টু দ্য অ্যাপেক্স অফ দ্য হার্ট, হুম দেন হচ্ছে ভেন্ট্রিকুলার ওয়ালের এবি গ্রুপ থেকে এবি গ্রুপে যায় হচ্ছে এন্ডোকার্ডিয়াল সারফেস থেকে এপিকার্ডিয়াল সারফেস, তারপর হচ্ছে একেবারে লাস্টে পোস্টেরিয়র বেসাল পার্ট অফ লেফট ভেন্ট্রিকল, পালমোনারি কোনাস এন্ড দ্য মোস্ট আপার মোস্ট পোর্শন অফ দ্য সেপ্টাম। বাহ, মাশাআল্লাহ, খুবই ভালো বলছো, খুবই ভালো বলছো। তুমি কি এটা নিচে থেকে বলছো, মানে একদম না দেখে, মানে কল্পনা করে বলছো যে ভাই এইভাবে ভাই এভাবে এটা হচ্ছে? এটা পুরোটা মুখস্থ করছিলাম, কিন্তু একবার দেখা লাগে। আচ্ছা আমাদের আচ্ছা তো আইটেম হয়ে গেছে ভাইয়া, এটা আইটেম হুম, জিজ্ঞেস করছি, মুখস্থ আচ্ছা করছিলাম পুরোটা। হুম, খুবই ভালো বলছো, খুব সুন্দরভাবে বলছো। ঠিক আছে, ধন্যবাদ হইছে। আসো আচ্ছা ওয়াসিফ ভাই, ভাইয়া, তোমাকে একবার দেখাই দিই, আমরা দেখাই এটা শেষ করছি। ওকে ভাই। এই তো, ওই যে আমাদেরকে ওই আপুটা ঠিক যেভাবে বললো
যে প্রথমে এস এ নোডের মাধ্যমে অরিজিনেট হচ্ছে, তারপর পুরো অ্যাট্রিয়াতে ছড়িয়ে যাচ্ছে, অ্যাট্রিয়াতে ছড়িয়ে যাওয়ার পর হচ্ছে কি ইন্টারনোডাল পাথওয়েজে যাচ্ছে, তারপর এভি নোডাল ডিলে। ওহো, তোমাদেরকে এভি নোডাল ডিলে সম্পর্কে বলা হয়নি, আসতেছি কারণ তারপর হচ্ছে বান্ডেল অফ হিস, তারপর লেফট এবং রাইট ব্রাঞ্চেস, এভাবে এভাবে দেখো নিচে নিচে, আমি আর রিপিট করলাম না, দেখতেই পাচ্ছ এভাবে এভাবে গিয়ে তারপর শেষ হচ্ছে গিয়ে যে পোস্টেরিয়র বেসাল পোর্শন এবং পালমোনারি কোন আছে, আপনি সুন্দর মতো ফিগারটা দিয়ে দিবা, ঠিক আছে? তাহলেই তোমাদের শেষ রিটেনের ফুল মার্কস। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। রিটেনে আর কি ভালো নাম্বার পাওয়ার চেষ্টা করবা, তাহলে হচ্ছে গিয়ে কি বলে ভাইবার জন্য অনেকটুকু পড়া হয়ে যাবে। আচ্ছা, এভি নোডাল ডিলেটা খুব সংক্ষিপ্ত আকারে বলে দিই। ভাইয়া নার্ভ সাপ্লাইটা কি ইম্পর্টেন্ট হার্টের এখানে ফিজিওলজির জন্য? না, খুব একটা ইম্পর্টেন্ট, এটা তোমার কার্ডে জিজ্ঞাসা করবে, কিন্তু প্রফের ভাইভাতে জিজ্ঞাসা করবে না। কার্ডে কেন জিজ্ঞাসা করে, তুমি কিছুদিন আগে থোরাক্স পরে আসছো, তুমি এখন পারো কিনা জাস্ট একটু যাচাই করে দেখার জন্য। আর সবাইকে জিজ্ঞাসা করে তা কিন্তু না, খুবই রেয়ার, বাট এটা একটু জেনে রাখবা, ঠিক আছে? আর প্রফে যখন দিবা দেখবা যে তোমার অ্যানাটমি পড়াই হয়ে গেছে, তোমার এটা আলাদা করে আর মনে রাখা লাগবে না, এমনি একটু দেখে রেখো, পারবা। আচ্ছা, আমরা এভিনোডাল ডিলে সম্পর্কে একটু সংক্ষিপ্ত আকারে বলি। সেটা হচ্ছে গিয়ে এই যে তোমার ইম্পালস গুলো জেনারেট হচ্ছে না, মানে একবারে তোমার এসএ নোড থেকে সরাসরি এভি নোডে আসে না, কিছুটা ডিলে হয়। এই ডিলেটাকেই বলা হচ্ছে কি এভিনোডাল ডিলে। এখন এই এভিনোডাল ডিলেটা হওয়ার কারণটা কি? কারণ ওই যে প্রায় সেম, ওই যে লেস গ্যাপ জাংশন থাকে, হুম, গ্যাপ জাংশন কম। ভাই গ্যাপ হুম, জাংশন কম থাকার কারণে এপিনোডাল হুম, ডিলেটা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। আরো দু একটা পয়েন্ট আছে, যেমন হচ্ছে গিয়ে জাংশনাল ফাইবার অফ এভিনোডাল ডিল আর ভেরি স্মল ইন সাইজে তার খুবই ছোট। আর রেস্টিং মোমেন্ট পটেনশিয়াল সেটা লেস নেগেটিভ, মানে একটু পজিটিভের দিকে আর কি, ঠিক আছে? এই কারণে হচ্ছে তোমার এভিনোডাল ডিলেটা হয়ে থাকে। তো এটার সিগনিফিকেন্স বা ইম্পর্টেন্সটা কি? দিস অ্যালাউস টাইম ফর দ্য অ্যাট্রিয়া টু এমটি দেয়ার ব্লাড ইনটু দ্য ভেন্ট্রিকলস বিফোর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন বিগিনস। ঠিক আছে, এটা হচ্ছে এভিনোডাল ডিলে। ও ও এটা সময়কালটা বা ব্যাপ্তিকালটা মনে রাখতে হবে 0.16 সেকেন্ডস, ঠিক আছে? এই ভাইয়া যদি মানে কোশ্চেন আসে যে মানে কিভাবে হচ্ছে মানে এবিনোডাল ডিলেটা কার্ডিয়াক ফাংশনের ক্ষেত্রে মানে ইফেক্টিভ, তো ভাইয়া এটার ক্ষেত্রে মানে অ্যানসারটা কিভাবে দিব? ওই যে ইফেক্টিভ এরকম যে হার্টটা তোমার ফ্যাটিগড এবং টিটানাইজড হবে না। কেন হবে না? যে মানে প্রপার একটা টাইম দিচ্ছে, মানে এই যে তোমার অ্যাট্রিয়াটা এমটি হলো, এমটি হওয়ার পর সে আবার ব্লাডটা ফিল করার জন্য মানে একটা যথেষ্ট একটা টাইম পাচ্ছে, এই যে তার ডিলেটা হচ্ছে। এইভাবে তোমার ওই যে কি জানি কোশ্চেন হলো, কার্ডিয়াক মাসল হেল্প করে, কোশ্চেনটা জি জানি কি ভাইয়া, বলছে? ওই যে মানে এভি ডিলেটা কিভাবে কার্ডিয়াক ফাংশন হ্যাঁ, কার্ডিয়াক ফাংশনে হেল্প করে, কে এইভাবেই। ইফেক্টিভ করে। জি ভাইয়া। হুম, 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 এভাবেই আর কি, ঠিক আছে? এতটুকুই। জি ভাইয়া, কি ভাইয়া। হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের আজকের জন্য ছুটি শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবা। আসসালামু আলাইকুম। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম আসসালামু ভাইয়া। আলাইকুম ভাই।